50 লাখ ঘনফুট পাথরকে লুট করেছে, যার মূল্য প্রায় 200 কোটি টাকা। সংগ্রামী ভাইরা, 24 পরবর্তী সময়ও প্রশাসনের এরকম নীরব, এরকম কোন প্রকারে কোন পদক্ষেপ না নেওয়া আমাদের জন্য, জাতির জন্য, দেশের জন্য লজ্জাকর। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে আপনাদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রদের মধ্য থেকে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল বাসেদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে ধন্যবাদ। আপনারা এত কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই যে অন্যায় লুটতরা, যেটা মেনে নিতে পারি না। আমরা এই অন্যায় এবং লুটতরাকে বিরুদ্ধে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি, প্রাকৃতিক সৌন্দর্যের একটা পর্যটন কেন্দ্র, যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ ভ্রমণ করতে যায়, মানুষের ভ্রমণ পিপাসা মেটাতে যায়, সেই জায়গায় পাথর খেয়ে করে একটা মরুভূমি তৈরি করে দিয়েছে। আমরা দেখেছি আমাদের এই বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান স্বীকার করে নিচ্ছেন। চেহারা দেখা যায় না, পাশে ধরেন। বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছেন যে তিনি উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে এই পাথর খেকুদেরকে থামাতে পারছে না। আমরা জানতে চাই, কার এত বড় ক্ষমতা, এত বড় স্পর্ধা বাংলাদেশের এমন একটা পর্যটন কেন্দ্রকে ধ্বংস করে দিতে পারে? এই ইন্টারিম সরকারের কি এতটুকু ক্ষমতা নাই এই পাথর খেকুদেরকে আটকানোর? আমরা একজন সিলেটের নাগরিক হিসাবে, সিলেটের বাসিন্দা হিসাবে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে এই ছবি দেখে। আমরা 1 বছর আগে যেই জায়গায় গিয়ে আমাদের সময়টাকে খুব আনন্দঘন সময়টা কাটাতে পারতাম, আজ 1 বছর পরে সেখানে গিয়ে মনে হচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত একটা জায়গা হয়ে পরিণত হয়েছে। এমন একটা অবস্থা তৈরি করেছে, এখন একজন পর্যটন কেন, একজন সাধারণ যেখানে বসবাস করে যারা, তারাও সেখানে থাকতে কুণ্ঠাবোধ করবে, এমন একটা পরিস্থিতি তৈরি করেছে। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে, সিলেটের নাগরিক হিসাবে এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট প্রশাসনকে বিনীত অনুরোধ করি, বিনীত দাবি জানাই, আপনারা দ্রুত এই পাথর খেকুদেরকে আটকান, আপনারা দ্রুত ব্যবস্থা নেন, আমাদের দেশের পর্যটন শিল্পকে বাঁচান, আমাদের দেশকে বাঁচান। এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল বাসেদ ভাইকে। সে পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেটের স্থানীয় বাসিন্দা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের শিক্ষার্থী আশা তালুকদার। ভাই ওই পাশে, ওই পাশে। বলেন না ভাই, দেরি করলে হবে না ভাই, আমরা লাইভে আছি তো। নিচে ধরেন, নিচে ধরেন, বলেন বলেন বলেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেট বাংলাদেশের অন্যতম একটা উল্লেখযোগ্য পর্যটন। জানা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সিলেটের সাদা পাথর নামে বিখ্যাত জায়গাটা আছে, সেটাকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবং আরও দুঃখের বিষয় হচ্ছে যে পরিবেশ উপদেষ্টা যিনি আছেন তিনি তার কোনো প্রতিকার করছেন না, ইন্টারিম গভর্নমেন্টও সেটা কোনো প্রতিকার করছেন না। আমাদের চাওয়া থাকবে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলো বাংলাদেশের প্রাণ, বাংলাদেশকে তুলে ধরার জন্য অন্যতম একটা জায়গা।
একমাত্র চাওয়া হচ্ছে যে এই জায়গাটার যদি কোনো প্রতিকার থাকে সেটা হোক, আর পাশাপাশি সিলেটের পাশাপাশি প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা পর্যটন কেন্দ্রের পর্যটন কেন্দ্র যেন ভালোভাবে রক্ষিত থাকে সেটা ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ আশা তালুকদারকে। এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্র জনতার মধ্যে থেকে বক্তব্য নিয়ে আসবেন রুবেল আহমেদ। আসসালামু আলাইকুম। একজন সিলেটের শিক্ষার্থী হিসাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমার কয়েকটি প্রশ্ন। উপদেষ্টা রেজওয়ানা হক সম্প্রতি সিলেট থেকে সফর করে আসলেন, জাফলংয়ে গেলেন, গিয়ে দেখলেন উনার সামনেই পাথর উত্তোলন করা হচ্ছে, উনার সামনেই শত শত বালুর ট্রাক, শত শত বালুভর্তি নৌকা উনার সামনে দিয়ে চলে যাচ্ছে, কোনো প্রশাসন কোনো ভূমিকা রাখতেছে না। উনি দিয়ে আসলেন, উনি যে ঘোষণা করে আসলেন যে এখানে পাথর উত্তোলন হবে না, বালু উত্তোলন হবে না, বিনিময়ে আমরা দেখতে পাই রাতের আধারে দিনের আলোতে শত শত হাজার হাজার নৌকা দিয়ে বালি নিয়ে যায়, প্রশাসন কোনো ভূমিকা রাখে না। আপনারা জানেন সাদা পাথর এখন কোনো পাথর নেই, এখানে শুধু সাদা অবস্থান আছে, শুধু কোনো পাথর নেই। প্রশাসনের নীরব উপস্থিতিতে এখানে কারা এই ঘটনাটি ঘটায়, এখানে কোনো 1 বছরের ইন্টারিমের পূর্তিতে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে জাফলং এর বালুগুলি নেই, পাথর নেই, সাদা পাথরের পাথর নেই। এই ইন্টারিমের দায়িত্বটা কি? আমরা হচ্ছে কি পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হকে আমরা প্রশ্ন রাখতে চাই, আপনি যদি আঙ্গুল চুষার জন্যই সেখানে বসে থাকেন তাহলে আপনি পরিবেশ উপদেষ্টা হওয়ার দরকার কি? আপনি পরিবেশের তো কোনো ভারসাম্য ঠিক রাখতেছেন না, এখানে পাথর নেই, বালু নেই, আপনি পরিবেশ সম্পর্কে কি জানেন? আপনি খুব তাড়াতাড়ি হচ্ছে কি আমাদের সিলেটের, আমরা জনগণ হিসেবে, আমরা সিলেটের শিক্ষার্থী হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমরা আপনাদের দৃঢ় দাবি জানাচ্ছি, খুব শীঘ্রই আপনারা পদক্ষেপ নেন। পাথর বালু চলে গেলে আপনারা পদক্ষেপ নিয়ে কি করবেন? আপনারা দেখতেছি আজকে হচ্ছে গিয়ে প্রশাসন কাজ করতেছে, আজকে গিয়ে নৌকা তাড়িয়ে দিচ্ছে, আপনারা সব পাথর শেষ, বালি শেষ, এখন আপনারা নৌকা দিয়ে কি করবেন? আমরা দৃঢ়চিত্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বলতে চাই, খুব শীঘ্রই আপনারা পদক্ষেপ নেন। এখানে কারা মদত দিচ্ছে, কোন স্থানীয় নেতা এখানে আছে, শুধু বহিষ্কার না, আমরা প্রশাসনের মাধ্যমে দৃঢ় হচ্ছে কি আমরা পদক্ষেপ দেখতে চাই এবং দৃঢ় আইনি পদক্ষেপ দেখতে চাই, যার মাধ্যমে আমরা আশানুরূপ ফল পাবো। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্র জনতার মধ্য থেকে বক্তব্য নিয়ে আসবেন আকাশ আহমেদ। প্রিয় দেশবাসী, প্রথমত দুঃখের সহিত বলতে আমাদের দেখতে খুবই জঘন্য লাগে। এই দেশের জাতির মাঝে আমাদের নিজের পরিচয় দিতে আমাদের ঘৃণা লাগে, কারণ এই সিলেটের সন্তানরা কি এমন, তারা কি পেল যে মাটি, যে বালি, যে পাথর বিক্রি করে তাদের পেট চালাতে হবে? এই ইন্টারিম সরকারের পরিবেশ উপদেষ্টা কি আঙ্গুল চুষলো, যে কারণে আমাদের এই পরিস্থিতি। আমি 2020, 21, 22, 23-এর কথা বলি, সাদা পাথরে গিয়ে দেখবেন তখন পাথর ভাঙার কোনো মেশিন ছিল না। আজ সরাসরি গেলে দেখা যায় তারা এখানে পাথর ভাঙার জন্য এখানে মেশিন গুলা, সরঞ্জাম গুলা এখানে নিয়ে আসছে। কাদের কন্দরে আমার এই সিলেটের এই ছাইটাউলিয়ার এই পণ্যভূমিতে, পবিত্র ভূমিতে এগুলো নিয়ে আসলো। তাদেরকে যদি না ভাঙা হয়, তাদেরকে যদি জেলে না পাঠানো হয়, তাদের কাছ থেকে যদি এইগুলো আমরা না আদায় করি, তাহলে আমাদের এই দেশ, জাতি, সমাজ, সারা বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষের সেই পর্যটন অঞ্চলগুলা দিন দিন ধ্বংস হয়ে যাবে। এই দেশের পর্যটন অঞ্চল ধ্বংস হয়ে গেলে, এই সিলেটের সৌন্দর্য ধ্বংস হয়ে গেলে নিজের পরিচয় দিতেই ঘৃণা লাগবে। কারণ এই সিলেটে যায় মানুষ শুধু প্রাকৃতিক
সৌন্দর্য উপভোগ করতে এই মেঘালয় থেকে যখন পানি এই বাংলায় আসে তখন বাঙালির এই সৌন্দর্য যখন বাংলার মাঝে ফুটে ওঠে তখন দেখতে অমায়কহীন লাগে। আমি চাই যারা কাদের বড় এই কাজ করেছে তাদের আইনের আওতাধীন আনা হয়। তারা কত কোটি কোটি টাকা বিক্রি করেছে, তাদের প্রত্যেকটাকে ধরে এত কোটি টাকা দিয়ে আবার সেই পাথর এই জায়গায় আনতে হবে হবে হবে। এই চোর বাটপারের বাচ্চা তাদেরকে ধরতে হবে। এই ড্রাইভার নিলে ইন্টারিম সরকার এই সরকারের ব্যর্থতা, এই জাতি কি দেখতেছে? আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম দুর্নীতি, লুটপাট এগুলো তাকে দূর হয়। আজ কেন এগুলো হবে? কেন সিলেটের মানবপূর্ণ থাকবে না? সিলেট ধ্বংস হবে? জাতির কাছে প্রশ্ন। আপনারা হাতে হাত রেখে প্রতিহত করেন। দেশ আপনার, জাতি আপনার, ভবিষ্যৎ আপনার। কথা এতটুকু, ভালো থাকবেন। আমি আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্লেষণ 2021 সেশনের ডিপার্টমেন্ট ফুটওয়্যার ইঞ্জিনিয়ার। ভালো থাকবেন। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের মেধাবী শিক্ষার্থী শাহিনুর রহমান। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আজ আমরা ভীষণ ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সংগ্রামী জনতা, আমরা গত কয়েকদিন যাবৎ বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি আমাদের পর্যটন কেন্দ্র এত সিলেটের সাদা পাথর আজ বিরান ভূমি। আমরা দেখেছি কিছু চোর, বাটপার, বদমাশ তাদের ভাত দিয়ে পেট ভরে না, তাদের ডাল দিয়ে পেট ভরে না, তাদের আলু, মাছ, মাংস দিয়ে পেট ভরে না, তাদের পেট ভরতে হয় পাথর দিয়ে। এবং সেই তাদের পেট ভরার জন্য আমরা দেখেছি পাথর লুট করতে করতে তারা আজকে 1,50,00,000 ঘনফুট পাথর লুট করেছে। তারা শুধু পাথর লুট করেই ক্ষান্ত হয়নি, তারা আমরা দেখেছি তারা শুধু রাতের বেলায় চুরি নয়, বরঞ্চ নতুন একটি ট্রেন্ড চালু করেছে। সেটা হচ্ছে দিনের বেলায় হাজার হাজার লোক নিয়ে হাজার হাজার চক্ষুর সামনে তারা ওপেন চুরি করে বেড়াচ্ছে। আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ, গত এক বছরে তারা কমপক্ষে কয়েক শত কোটি টাকার পাথর লুট করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ভ্রমণে গিয়েছিলেন সিলেটে। তিনি দেখেছেন তার নিজ চক্ষুর মাধ্যমে সেখানে পাথর লুট হয়েছে, কিন্তু তার কোনো প্রতিকার আমরা দেখলাম না। আমরা দেখলাম না ইন্টারিম গভর্নমেন্ট কোন ধরনের কোনো ব্যবস্থা ওখানে নিয়েছে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি এক গাদা অজুহাত। আমরা দেখেছি তাদের শুধুমাত্র মিডিয়ার সামনে বসে আমাদের হাত পা বাঁধা এই ধরনের প্রহসনমূলক কথাবার্তা। মাননীয় পরিবেশ উপদেষ্টা, আপনি যদি বাংলাদেশের পরিবেশ রক্ষার্থে ব্যর্থ হন তাহলে আপনি আজই আপনার চেয়ার থেকে নেমে পড়ুন, এমন কাউকে আপনার দায়িত্বে নিযুক্ত করুন যিনি পরিবেশ সম্পর্কে অবগত এবং বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় তিনি সচেষ্ট। সংগ্রামী বন্ধুগণ, আমরা কাল বিলম্ব করব না। আমরা দেখেছি বাংলাদেশের পর্যটন কেন্দ্র খ্যাত সিলেট একটার পর একটা সকল ধরনের পর্যটন খাত সেখান থেকে উধাও হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে জাফলং থেকে পাথর চুরি করার মাধ্যমে জাফলংকে বিরানভূমি করা হয়েছে। আমরা আজকে দেখলাম সাদা পাথরকেও সেই সাদা পাথরের যে সৌন্দর্য সেটা বিলীন হয়ে গিয়েছে। শুধুমাত্র বিলীন হয়ে যায় নাই, বরঞ্চ পুরো সাদা পাথরটি বিরানভূমিতে পরিণত হয়েছে। আমরা দেখেছি পাথর চুরি করার জন্য সেখানে শত শত নৌকা ভিড় বেঁধেছে, সেখানে সুন্দর পাথরকে সরিয়ে সেখানে গর্ত খুঁড়ে পরিবেশের 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমরা পরিষ্কার অক্ষরে বলে দিতে চাই, এই বাংলাদেশের সচেতন জনতা আপনাদের এই ধরনের কাজ, আপনাদের এই ধরনের পাথর খাওয়া কোনোভাবেই সহ্য করবে না। আপনারা যেরকম পরিবেশের 12টা বাজিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আপনাদের সকল কালো হাতকে 12টা বাজিয়ে দিয়ে আপনাদের সকল কালো হাত আমরা ঘুরিয়ে দিতে সচেষ্ট। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই মানববন্ধন থেকে আমরা 3 দফা দাবি উত্থাপন করব। আপনাদের সবার জ্ঞাতার্থে আমি দাবিগুলো উত্থাপন করছি।
সর্বপ্রথম আমাদের প্রথম দাবি হচ্ছে সকল ধরনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই পাথর খেকোদের বিরুদ্ধে আমরা খুব দ্রুত আইনি ব্যবস্থা দেখতে চাই। আমরা দেখতে চাই ওইখানে স্থানীয় কিছু চোর বাটপার কিছু রাজনৈতিক নেতা যেখানে জড়ো হয়েছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। আমরা আবার 24-এর আগের বাংলায় ফিরে যেতে চাই না। আমরা চাই সুখী সমৃদ্ধ পরিবেশ বান্ধব বাংলাদেশ। আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে অবিলম্বে একটি পরিবেশ রক্ষা আইন প্রবর্তন করতে হবে, যে আইনের আওতাধীন বাংলাদেশের সকল পর্যটন স্পট, বাংলাদেশের সকল পরিবেশগতভাবে সেন্সিটিভ স্পটগুলো সংরক্ষিত থাকবে এবং এইসব আইনের আওতায় আমাদের পরিবেশ রক্ষা আইনের আওতায় জাফলং সারাবাদর সহ সকল ধরনের পর্যটন স্পট এখানে অন্তর্ভুক্ত থাকবে। আমাদের তৃতীয় দফার দাবি হলো এই পাথর চুরির সাথে যারা জড়িত আছে শুধুমাত্র যারা পাথর চোর পাথর খেকো তারা না, বরঞ্চ প্রশাসনের প্রত্যেকটা পর্যায়ে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি শুধুমাত্র এখানে পাথর চোরদের পাথর খেকোদের দায় নয়, বরং এখানে সমান দায় রয়েছে পরিবেশ উপদেষ্টা ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত। আমরা দেখি আমলাতন্ত্রের প্রশাসনের প্রত্যেকটি পর্যায়ে যখন চরম ব্যর্থতা আমরা পরিলক্ষিত করি, ঠিক তখনই আমরা দেখি এইরকম একটি পাথর খেকোর সমাহার, এইরকম একটি পরিবেশ নষ্ট করার সমাহার, এইরকম একটি চোর বাটপারদের সমাহার। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা খুব দীর্ঘায়িত করব না। আমাদের আজকের এই 3 দফা দাবি মানার জন্য আমরা সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আপনাদের যদি এখানে আমাদের এই দাবিগুলো মানতে আপনারা সচেষ্ট না হন, আপনারা যদি পরিবেশ রক্ষায় সচেষ্ট না হন, আপনারা যদি অপরাধীদেরকে ধরতে সচেষ্ট না হন, আপনারা যদি অপরাধের বিচার নিশ্চিত করতে সচেষ্ট না হন, তাহলে আপনাদের গদি ছেড়ে দাঁড়ান। 24-এর ছাত্র জনতা তাদের 24-এর আন্দোলনের মাধ্যমে 5 আগস্টের গণভবন জয়ের মাধ্যমে আপনাদেরকে গদিতে বসিয়েছে, কিন্তু তার মানে এই না আপনারা শুধুমাত্র কুসুম কুসুম বিরোধিতা করে বেড়াবেন এবং বাংলাদেশকে আপনারা একটি চোর বাটপারদের হাতে বিলিয়ে দিবেন। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সহপাঠীরা এখানে জড়ো হয়েছে, আজকে আপনাদের সাংবাদিকদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনারা পরিবেশের পক্ষে দাঁড়িয়েছেন, পর্যটন স্পটের পক্ষে দাঁড়িয়েছেন, আমাদের শিক্ষার্থীদের জনসাধারণের পক্ষে দাঁড়িয়েছেন, আপনাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা কথা বাড়াবো না, সরকারকে আলটিমেটাম দিয়ে আমি এখানেই শেষ করব। আমাদের 3 দফা দাবি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা বাস্তবায়ন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিভাগের ছাত্র শাহিনুর আলমকে। এ পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার মধ্য থেকে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী রিয়াজ জুবা। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পালাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। জুলাইয়ের যে যাত্রা আমরা শুরু করেছি, জুলাইয়ের সহযোদ্ধাদের হুঁশিয়ার করে স্মরণ করে বলে দিতে চাই আমাদের যাত্রা এখনো থামে নাই। এখনো লুটতারাজরা এখনো এই দেশে অশান্তি, এই দেশে লুটতারাজ করে যাচ্ছে। এখনো চাঁদাবাজরা নতুন ব্যানারে নতুন রূপে চাঁদাবাজি করে যাচ্ছে। এখনো ইট খেকোরা পাথর খেকোরা নতুন ব্যানারে নতুন চেহারায় লুটপাট করে যাচ্ছে, পাথর খেয়ে যাচ্ছে, ইট খেয়ে যাচ্ছে। তারা দেশের এমন কোন পর্যায়ে নাই, এমনকি তারা সিটি কর্পোরেশনের ময়লা পর্যন্ত খাচ্ছে। এদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। সুতরাং জুলাইয়ের যোদ্ধাদের আমি পুনরায় রাস্তায় নেমে আসার অনুরোধ জানাচ্ছি। শাহজালালের পুণ্যভূমিকে যারা অপবিত্র করেছে, সাদা পবিত্র পাথরগুলোকে যারা লুট করেছে, যে স্বচ্ছ পানিগুলো আমাদের এই দেশকে পবিত্রতা আচ্ছাদিত করে রেখেছিল, সেই পানিকে যারা দূষিত করেছে, তাদের উপরে আল্লাহর লানত লানত লানত। এই রাষ্ট্রের উপর আমরা কোনো ভরসা করতে চাই না। অনেক ভরসা করেছি সৈয়দ রেজওয়ান সাহেবকে। কিছুদিন 1 মাস আগে আমরা গিয়ে সেখানে দেখে আসলাম যে উনি একটা সান্ত্বনামূলক বক্তব্য দিয়ে আসলেন যে এই পাথর উত্তোলন এখানে কাউকে লিজ দেওয়া হবে না। কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি তা আজ বিরান ভূমিতে পরিণত হয়েছে। সাংবাদিকরা
সিলেট জেলার যে প্রশাসক আছেন মুরাদ শাহ, তার কাছে গিয়েছিলেন। তিনি বলছেন আমরা পদক্ষেপ নিয়েছি, আমরা আসলে কিছু করতে পারতেছি না, আমাদের জনগণের সহায়তা লাগবে, হ্যান্ড লাগবে, ক্যান লাগবে। এখানে বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে। আমি বলতে চাই রাজনীতিবিদরা বা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আছে না, আপনি ক্ষমতায় রয়েছে, এই দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না আপনার। সুতরাং সৈয়দ রেজওয়ানা হোসেনকে বলতে চাই, আপনি যদি না পারেন ফাইজলামি করেন না, প্লিজ আপনি নাইমা যান, আপনি নাইমা যান। সিলেটের জেলা পরিষদকে বলতে চাই, আপনি যদি এই ধরনের আচরণ করেন আমরা আপনাকেও গাদ্দার হিসেবে চিহ্নিত করব এবং আপনার বিরুদ্ধেও সিলেটের জনগণ, দেশের জনগণ নেমে আসবে। ৩,০০০ কোটি টাকার যে পাথর লুট হয়েছে অনতিবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, পাথর সমূহ ফিরিয়ে আনতে হবে, সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে, অন্যথায় আপনাদের উপর ২৪-এর চেয়েও ভয়াবহ পরিণতি নেমে আসবে। এই হুঁশিয়ারি দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। ধন্যবাদ রিয়াদ জুবাকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন